হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর চ্যানেল টিউন অফ ফিজিক্স। তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো। তড়িৎ প্রবাহের জন্য চুম্বক ক্রিয়ার উপর ক্লাস চলছে, যার 3টে ক্লাস আমি অলরেডি তৈরি করেছি। তোমরা দেখেছো তো? নিশ্চয়ই দেখেছো। যদি না দেখে থাকো, উপরের আই বাটনটাকে ক্লিক করে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও, বা ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানেও লিঙ্কগুলো দেওয়া আছে। আজকে আমরা চতুর্থ পর্বে বায়ো-সাভার্ট সূত্রকে প্রয়োগ করে সলিনয়েডের মধ্যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ও অভিমুখ ক্যালকুলেশন করব। অবাক হচ্ছ? বইতে এটা অ্যাম্পিয়ার্স ল দিয়ে সলভ করা আছে। বায়ো-সাভার্ট দিয়ে সলভ করা খুব জটিল মনে হয়, তাই না? বইতেও এইভাবে জটিলভাবে করা আছে, চিন্তা করো না। আজকে দেখবে যে বায়ো-সাভার্ট সূত্রকে প্রয়োগ করে কত সহজে এই বিষয়টা সলভ করা যায়। খুব ইম্পর্টেন্ট এই টপিকটা, কারণ এখান থেকে অনেক প্রশ্ন বোর্ডের পরীক্ষাতে যেমন আসে, তেমনি নিট, জেইই মেইন ইত্যাদি পরীক্ষাতেও আসে। তাহলে এই সলিনয়েডের মধ্যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ও অভিমুখ ক্যালকুলেশন করার আগে আমরা ফার্স্ট বৃত্তাকার পরিবাহীর অক্ষের ওপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ও অভিমুখ ক্যালকুলেশন করে নেব। তাহলে আমাদের অনেক বেশি সুবিধা হবে। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা এখনো আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করনি, তোমাদের বলবো, ফিজিক্সের বিভিন্ন প্রবলেম তোমাদের তৈরি হয়, তাই তো? সেই প্রবলেমগুলো সলিউশন পেতে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নাও, কিচ্ছু অসুবিধা নেই। টেলিগ্রাম অ্যাপটাকে ফার্স্ট ডাউনলোড করো। আমার এই ডেসক্রিপশনে টেলিগ্রাম অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, টিউন অফ ফিজিক্স লাভ ক্লাস 12। সেই লিঙ্কে ক্লিক করো, সঙ্গে সঙ্গে গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। তাছাড়াও তোমাদের অন্য কোনো বক্তব্য থাকলে সেটা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম লিঙ্কের সাহায্যে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। আর যারা আজকের ক্লাসটা প্রথম দেখছো, তাদেরকে বলি, ফিজিক্সের বিভিন্ন টপিককে নিয়ে আমি রেগুলার বেসিসে তোমাদের জন্য ক্লাস আপলোড করি, এবং সেই ক্লাসটার রেগুলারিটি এরম ভাবে থাকে যে ক্লাস 12, ক্লাস 11 এবং ক্লাস 9 অল্টারনেটলি আমি পরপর দিতেই থাকি। তাই তোমরা যদি যে কোনো টপিককে ভালো করে বুঝতে চাও, তাহলে অবশ্যই টিউন অফ ফিজিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটাকে ক্লিক করো। বেল আইকনটাকে না ক্লিক করে চলে যেও না, কারণ শুধুমাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে কিন্তু ভিডিও নোটিফিকেশন পাওয়া যায় না। তাই ওটাও মনে রেখো, সাবস্ক্রাইব তো করবেই, পাশে বেল আইকনটাকেও ক্লিক করবে। চলো আজকের টপিকে প্রবেশ করে যাই। বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র। ফার্স্ট এটা বুঝে নেব ইউজিং বায়ো-সাভার্ট ল। তো এখানে একটা বৃত্তাকার পরিবাহী দেখতে পাচ্ছি, যার মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ হচ্ছে, যার ব্যাসার্ধ আর, এবং এর সেন্টার সি দিয়ে একটা অক্ষ আমরা এঁকে নিয়েছি। সেন্টার সি তে চুম্বক ক্ষেত্রের মান কি হয় তার ক্যালকুলেশন আমরা গত ক্লাসে শিখে নিয়েছি। এবার যদি আমরা এর অক্ষের ওপর অন্য কোনো বিন্দু, পি বিন্দু, সেখানে যদি চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাই, ধরলাম সেন্টার থেকে এই পি বিন্দুটা ডি দূরত্বে আছে, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর আছে, কোনো প্রবলেম নেই। পি পয়েন্টটা যদি এই অ্যাক্সিসের এই জায়গায় না হয়ে এই উল্টো দিকে এইদিকে হতো, সি এর বাঁ দিকে হতো, তাহলেও একই রকম প্রসিডিওর, তাই কোনো চিন্তা নেই। বায়ো-সাভার্ট লকে অ্যাপ্লাই করতে হলে তাহলে তোমাদের কি জানতে হবে? প্রথম জানতে হবে কারেন্ট এলিমেন্টের কথা, কারণ আইডিএল আমরা শিখে নিয়েছি, এটাকে কারেন্ট এলিমেন্ট বলে। তাহলে ফার্স্ট কারেন্ট এলিমেন্টকে খুঁজে নাও। তো আমি এখানে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য কনসিডার করে নিলাম, যাকে আমি ডেল্টা এল বলছি। হিসাবের সুবিধার জন্য আমি ডেল্টা এল কে ডিএল দিয়ে প্রকাশ করব, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে এই ডিএল এর জন্য কারেন্ট এলিমেন্ট কোন দিকে হবে? যেহেতু তড়িৎ প্রবাহের অভিমুখ দেখতে পাচ্ছি এই বৃত্তাকার পরিবাহী তারের এই ডিরেকশনে, তাহলে এই ক্ষুদ্র ডিএল এর জন্য কারেন্ট এলিমেন্ট হবে ওর স্পর্শক বরাবর। কারেন্টের ডিরেকশনটাকে মাথায় রেখে এই দিকে হবে, তাহলে আই ডিএল ভেক্টরটা এই ডিরেকশনে। এবার আর ভেক্টরটাকে বার করতে হবে। দেখো, এই ডিএল থেকে পি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, তাকেই তো আর বলে, তাহলে এটা হচ্ছে আর। তাহলে আর ক্যাপ ভেক্টরটা এই বরাবর। যেহেতু এরা ক্রস প্রোডাক্টে আছে, তাহলে এদের মধ্যেকার কোণটাও জানতে হবে। তাহলে কোণটা কত হবে? কোণটা হবে 90 ডিগ্রি। কি করে হলো? সহজে বোঝার জন্য আমি একটা উদাহরণ দেখাচ্ছি। ধরো এরকম একটা শঙ্কু, এই শঙ্কুটার এই যে শীর্ষবিন্দু থেকে যে লাইনটা টানবে, সেটাই তো এই নিচের যে বৃত্ত তার অ্যাক্সিস হবে। এবার এই পয়েন্টটাকে আমি ধরলাম পি, যেটা এখানে পি। তাহলে এই ছবিটা শঙ্কুটাকে আড়াআড়ি ভাবে রাখা আছে দেখে মনে হচ্ছে না? তাহলে এই পরিধির ওপর যে কোনো পয়েন্ট থেকে যে লাইনটা টানবে, আর পরিধির ওপর ওই পয়েন্টে যদি একটা স্পর্শক আঁকো, তাহলে তাদের মধ্যে কোণ কি হবে? অফকোর্স 90 ডিগ্রি হবে। তুমি যে কোনো জায়গায় ভাবো, একই রকম ভাবে 90 ডিগ্রি হয়। তার জন্য এই কোণটা 90 ডিগ্রি হয়েছে। তাহলে আইডিএল আর আর ক্যাপের মধ্যেকার কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওর স্কেলার ফর্ম থেকে ম্যাগনেটিক ফিল্ডের মান কি হবে? সিম্পলি তোমরা বলতেই পারবে এখন, ডিবি ইকুয়ালস টু μ0 বাই 4 পাই আই ডিএল সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার। সো μ0 আই ডিএল বাই 4 পাই আর স্কোয়ার। তোমরা বুঝে গেলে। এবার যদি বলি এই ডিভি কোন দিকে কাজ করছে, তাহলে
ওর ভেক্টর ফর্মটা থেকে ডিরেকশনটা ভাবার চেষ্টা করি। দেখো আইডিএল ক্রস আর ক্যাপ এর উপর ডিপেন্ড করে ডিবি ডিরেকশন হচ্ছে। তাহলে আইডিএল আর আর ক্যাপকে নিয়ে একটা তল কল্পনা করলাম, সেটা হচ্ছে এরকম একটা পেজের মতন দেখাচ্ছে, সাদা পেজ, এর পারপেন্ডিকুলার ডিরেকশনে হবে। এবার রাইট হ্যান্ড রুল অনুযায়ী যদি আমরা ড্র করতাম তাহলে ডিএল ক্রস আর ক্যাপ বুড়ো আঙুল বরাবর হচ্ছে, সো এই ডিরেকশনটা হবে ডিবি ডিরেকশন, যার মান একটু আগে আমরা ক্যালকুলেশন করলাম μ0 আইডিএল বাই 4πr²। তাহলে যা আইডিএল ও আর ক্যাপের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে। এবার ধরো এই কারেন্ট এলিমেন্টের ঠিক বিপরীত প্রান্তে ওই পরিবাহী তারের ওপর আরেকটা কারেন্ট এলিমেন্টকে আমি চুজ করে নিলাম, যার দৈর্ঘ্যকেও আমি একই রকম ডিএল রাখলাম এবং ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ একই হচ্ছে, আই হচ্ছে। তাহলে এর জন্য কারেন্ট এলিমেন্টের ডিরেকশন কি হবে? তাহলে কারেন্টের ডিরেকশন যেহেতু এই ডিরেকশনে, তাহলে কারেন্ট এলিমেন্টটা স্পর্শক বরাবর এই ডিরেকশনে হবে, আই ডিএল। এবার এই ডিএল থেকে পি বিন্দু পর্যন্ত আবার যদি আমরা লাইন ড্র করি তাহলে ডিস্টেন্সটা একই থাকবে, আগের মতন এটাও আরই হবে। এবার এই বরাবর ইউনিট ভেক্টর আর ক্যাপ, একটু আগেই বুঝেছি ব্যাপারটা যে এই আইডিএল আর আর এর মধ্যেকার কোণ কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে সব কিছু একই আছে, ওপরের পার্টটা যা নিচের পার্টটাও একই। তাহলে ভ্যালু কি? ভ্যালু একই, ডিবি ইকুয়ালস টু μ0 আই ডিএল বাই 4πr²। সিম্পল। কিন্তু ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন কিন্তু আগের মতন একই দিকে নয়, কারণ এখন আইডিএল আর আর ক্যাপকে নিয়ে যে তল কল্পনা করেছি, ক্রস প্রোডাক্ট যেহেতু ওরা, তাই এই তলের উপর পারপেন্ডিকুলার হবে এবং আইডিএল ক্রস আর ক্যাপ অর্থাৎ বুড়ো আঙুল বরাবর নিচের দিকে হবে। তাহলে তার ডিরেকশন এই ডিরেকশনে হবে এবং সেটা ওই তলের সঙ্গে আবার 90 ডিগ্রি কোণ করেই থাকবে। তাহলে ডিরেকশন দুটো বুঝে গেলাম। এবার যদি আমরা বলি যে এই যে দুটো কারেন্ট এলিমেন্ট আমরা পেয়েছি তাদের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড দেখলাম তাকে যদি সিম্পলিফাই ফর্মে লিখি, তাহলে আমরা এই দুটো কারেন্ট এলিমেন্টের জন্য লব্ধি চুম্বক ক্ষেত্র প্রাবল্য পি পয়েন্টে কি হবে না হবে বুঝতে পারবো। তাহলে এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা দুটো অ্যাক্সিস চুজ করে নিলাম যারা পরস্পর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। একটা অ্যাক্সিসকে চুজ করলাম অক্ষ বরাবর, সেটাকে আমি এক্স বললাম, আর ওই অক্ষের পারপেন্ডিকুলার ডিরেকশনে ওয়াই ধরে নিলাম। ধরলাম এই কোণটা থিটা, হিসাবের সুবিধার জন্য আমি এই কোণটাকে থিটা ধরলাম, তাহলে এই কোণটাও থিটা হবে। কি করে হলো? দেখো, যদি এরকম একটা লাইন হয় আর ডিবি এই ডিরেকশনে হয়, তাহলে আনুভূমিকের সঙ্গে এই লাইনটা কত কোণ করছে? 0 ডিগ্রি। ওকে, এবার ধরো লাইনটা এরকম বেঁকে গেছে, তাহলে আনুভূমিকের সঙ্গে কোণটা এখন যদি থিটা হয়ে যায়, তাহলে এই যে ডিবি যেটা উপর দিকে ছিল এখানে পারপেন্ডিকুলার ডিরেকশনে ছিল, সেটাও তো একই রকম একই কোণে ঘুরে যাবে। তাহলে এই কোণটা কত হবে? থিটা হবে। ঠিক এই কারণে এই কোণটা যদি থিটা হয়, এই ডিবি উলম্ব দিকের সঙ্গে থিটা কোণ করে থাকবে। এবার যদি একে উপাংশে ভাঙি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হয়ে যাচ্ছে ডিবি কস থিটা এবং এক্স অক্ষ বরাবর উপাংশ হয়ে যাচ্ছে ডিবি সাইন থিটা। ঠিক একই রকম ভাবে এই কোণটাকে থিটা বলতে পারি, কারণ সিমিলার সিচুয়েশন, তাই এটা থিটা যদি হয় এই কোণটাও থিটা এবং পারপেন্ডিকুলার দিকে এটাই হয়ে যাচ্ছে ডিবি কস থিটা আর আনুভূমিক দিকে ডিবি সাইন থিটা। তাহলে বুঝতে পারছি যে এই দুটো কারেন্ট এলিমেন্ট যারা পরস্পর বিপরীত দিকে আছে তাদের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান তো সমান ছিল, তাই তার দুটো উপাংশ আমরা পাচ্ছি যারা পরস্পর বিপরীত দিকে এবং তারা মানেও সমান। তাই ডিবি কস থিটা ডিবি কস থিটা, তাহলে এরা পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে। কেবলমাত্র এই পার্টটা পরস্পরের সঙ্গে যোগ হয়ে গিয়ে এই দুটো কারেন্ট এলিমেন্টের জন্য যে রেজাল্টেন্ট ফিল্ডটা হবে ডিবি ফর কারেন্ট এলিমেন্ট ইজ ইকুয়ালস টু 2 ডিবি সাইন থিটা, যোগ হয়ে গিয়ে 2 হয়ে গেছে। তাহলে এবার যদি আমরা পুরো পরিবাহীর জন্য ব্যাপারটাকে হিসাব করি, তাহলে এই পি পয়েন্টে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড বি পেয়ে যাব। চলো, তার জন্য আমরা কি করলাম? ইন্টিগ্রেশন করলাম এই পুরো পরিবাহীর জন্য ব্যাপারটাকে হিসাব করার জন্য। তাহলে এই দুটো কারেন্ট এলিমেন্টের জন্য যেটা হয়েছিল সেটা হচ্ছে 2 ডিবি সাইন থিটা এবং ইন্টিগ্রেশনের লিমিট হয়ে যাবে 0 টু পাই আর। কি করে হলো পাই আর? তার কারণ দেখো, এই যে কারেন্ট এলিমেন্টটাকে যখন তুমি চুজ করেছো, সাথে সাথে তার বিপরীত দিকে আরেকটা কারেন্ট এলিমেন্ট চুজ করেছো, যার জন্যই তো 2 ডিবি সাইন থিটা হয়েছে। তাহলে এর পাশে যদি তুমি একটা কারেন্ট এলিমেন্টকে চুজ করো, তাহলে অটোমেটিক্যালি তার বিপরীত দিকে আরেকটা কারেন্ট এলিমেন্টকে তুমি চুজ করে নিচ্ছ।
ঠিক একই রকম ভাবে ওর পাশে আরেকটা কারেন্ট এলিমেন্টকে চুজ করলে অটোমেটিক্যালি তার বিপরীত দিকেরটাকেও চুজ করে নেওয়া হচ্ছে। তার জন্য তুমি যদি হাফের জন্য ক্যালকুলেশন করো তাহলে অটোমেটিক্যালি তার বিপরীত দিকের অন্য হাফটাও ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তাই ইন্টিগ্রেশনটা আমি এর হাফের জন্য করলেই হয়ে যাবে। তো এই বৃত্তাকার পরিবাহীর পরিধি হচ্ছে 2πr। সো আমি ইন্টিগ্রেশন হাফের জন্য করছি বলে 0 to πr, এর জন্য লিমিটটাকে 0 to πr লিখেছি। এবার এর মধ্যে ভ্যালুগুলো যদি বসাই, 0 to πr, 2 ডিবির ভ্যালু পেয়ে গেছি, μ0 idl ডিভাইডেড বাই 4πr স্কোয়ার ইন্টু সাইন থিটা। এবার দেখো ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিএল এর ওপর, অর্থাৎ পরিবাহী তারটার ওপর। তো হতে পারে এই পি পয়েন্টটা যদি এখানে না থেকে এর থেকে দূরে সরে যায় বা এর থেকে কাছে চলে আসে, তাহলে এই থিটা আর এই স্মল আর এই দুটোই তো চেঞ্জ হবে, বাট ডিএল এর ওপর তার কোনো এফেক্ট পড়বে না। তাই ডিএল এর রেসপেক্টে এই স্মল আর বা সাইন থিটা ভেরিয়েবল নয়, তারা কনস্ট্যান্ট। তাই এদেরকে আমি বাইরে বার করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি এই 2 আর 4 কেটে যাচ্ছে, আগে এদেরকে কেটে নিই, এটা 2 হয়ে যাচ্ছে। এরপর এই কনস্ট্যান্টগুলোকে বাইরে বার করে নিলে এটাই হয়ে যাচ্ছে μ0 কনস্ট্যান্ট হয় বাইরে বেরিয়ে গেল, আই বেরিয়ে গেল, সাইন থিটাও বেরিয়ে গেল, ডিভাইডেড বাই 2π স্মল আর স্কোয়ার। ইন্টিগ্রেশনটা কেবলমাত্র পড়ে থাকছে ডিএল এর ওপর। এবার দুটো ভেরিয়েবল, এখানে থিটাও ভেরিয়েবল, স্মল আরও ভেরিয়েবল, তো এই দুটোকে নিয়ে কাজ করা খুব মুশকিল। তাই আমি পুরো বিষয়টাকে কেবলমাত্র একটা ভেরিয়েবলে ট্রান্সফার করে দিতে চাই। তাহলে আমি কি করব, তো ফার্স্ট এই ট্রায়াঙ্গেলটাকে চুজ করে নিই। এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা ক্যাপিটাল ডি, এটা থিটা, এটা স্মল আর। এখানে থিটাও ভেরিয়েবল, স্মল আরও ভেরিয়েবল। তো আমি একটা মাত্র ভেরিয়েবলে ট্রান্সফার করে দিতে চাইছি, যেটা হচ্ছে এই ক্যাপিটাল ডিটা। পি পয়েন্টটা যত দূরে সরবে এই ক্যাপিটাল টি বাড়বে, পি পয়েন্টটা যত সেন্টারের দিকে যাবে এই ক্যাপিটাল ডিটা ছোট হবে। সো আমি এই স্মল আরটাকে কি লিখতে পারি আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টু দি পাওয়ার হাফ। আর সাইন থিটা কি হবে, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ ক্যাপিটাল আর বাই স্মল আর। স্মল আর পেয়ে গেছি, সেটাই বসিয়ে দিচ্ছি, ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টু দি পাওয়ার হাফ। তাহলে এই ভ্যালুগুলোকে যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কেবলমাত্র একটাই ভেরিয়েবল পড়ে থাকলো, সেটা কি ক্যাপিটাল ডি। সো μ0 i ডিভাইডেড বাই 2π, এখানে স্মল আর স্কোয়ার ছিল, এখানে আর মানে হচ্ছে আর ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টু দি পাওয়ার হাফ। সো এটাই হয়ে যাচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু সাইন থিটা লম্ব বাই অতিভুজ, যেটা আমি পেয়ে গেছি, আর ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টু দি পাওয়ার হাফ। ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিএল এর ওপর, ডিএল এর উপর ইন্টিগ্রেশন মানে এল। এবার লিমিট বসালে পাই আর পড়ে থাকছে। তাহলে দেখো পুরো হিসাব হয়ে গেল। এবার ফাইনালি আমরা ভ্যালুটা পেয়ে গেলাম। ভ্যালুটা কি হচ্ছে, ভি নেট ইজ ইকুয়ালস টু, এখানে কাটা যাচ্ছে এইগুলো, এই পাই কাটছে, আর μ0 i ওপরে আর আর আর, তাহলে আর স্কোয়ার, এটা ডিভাইডেড বাই তলায় পড়ে থাকছে 2 আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখানেও আছে আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা টু দি পাওয়ার 1, এটা টু দি পাওয়ার হাফ। সো এটাই হয়ে যাচ্ছে আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে আমাদের বি নেট ক্যালকুলেশন হয়ে গেল। পি পয়েন্ট, যেটা একটা বৃত্তাকার পরিবাহীর অক্ষের ওপর, সেইখানে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হয় μ0 i আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ওকে, এবার যদি আমরা চুম্বক ক্ষেত্রের মানের ক্যালকুলেশন করি বিভিন্ন পজিশনে, পি পয়েন্ট তো যে কোনো পয়েন্ট, এবার বিভিন্ন পয়েন্টের জন্য যদি আমি বলি যে এই পি পয়েন্টটা যখন সেন্টারে হয়, সেন্টারে চুম্বক ক্ষেত্রের মান কি হবে, তো অলরেডি আমরা সেন্টারে সেটা আমরা আগের ক্লাস থেকেই শিখে নিয়েছি। এবার সেই বিষয়টাকেই আমরা এই ফর্মুলা থেকে যদি ডিডিউস করতে চাই, তাহলে পি পয়েন্ট যদি সি তে চলে আসে অ্যাট সি, তাহলে এই ক্যাপিটাল ডি এটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। সো বি ইকুয়ালস টু μ0 i ক্যাপিটাল আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়ালস টু μ0 i আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা আর কিউব হয়ে যাচ্ছে, এই 2 আর এই 2 কেটে গিয়ে, সো এই আর স্কোয়ারের এই কিউবটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি μ0 i বাই 2 ক্যাপিটাল আর। এবং এটাই বেরিয়েছিল সেন্টারে কোনো বৃত্তাকার পরিবাহীর মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য চুম্বক ক্ষেত্রের মান। বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই।
এবার যদি বলি যে এই পি পয়েন্টটা ধরো অসীমে, অ্যাট ইনফিনিটি, তাহলে এই ডি কি হয়ে যাবে? ডিটাও ইনফাইনাইট হয়ে যাবে। সো বি ইকুয়ালস টু এই পুরো নিচের পার্টটা দেখো ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে ইনফিনিটি দিয়ে কোনো কিছুকে ভাগ করলে অ্যান্সার 0 হয়ে যায়, তাহলে ইনফিনিটিতে ম্যাগনেটিক ফিল্ডের মান 0 এবং সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের মান μ0I/2r সবচেয়ে বেশি। তার মানে সি পয়েন্ট থেকে যত দূরে সরে যাওয়া যাচ্ছে তত ম্যাগনেটিক ফিল্ডের মান কমে যাচ্ছে। এবার দেখো পি পয়েন্টটা সি এর ডান দিকে অ্যাক্সিসের উপর কোনো বিন্দু না হয়ে যদি সি এর বাঁ দিকে অ্যাক্সিসের উপর কোনো বিন্দু হতো, তাহলে ডিটা নেগেটিভ হয়ে যেত তোমার মনে হচ্ছে, কিন্তু এটা তো ডি স্কোয়ার আছে, তার ফলে ভ্যালুর কোনো পরিবর্তন হতো না, একই রকম ভাবে ক্যালকুলেশন করে একই অ্যান্সার বেরোতো। তাহলে আমরা সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের মান সবচেয়ে বেশি পেলাম, যেটা হচ্ছে μ0I/2r, এবং যত দুপাশে যাওয়া যাচ্ছে তত এর ভ্যালু কমছে এবং ইনফিনিটিতে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি গ্রাফ ড্র করি, বিএক্স গ্রাফ কি হচ্ছে দেখো, বিএক্স গ্রাফ এরকম টাইপের হচ্ছে, কন্টিনিউয়াসলি কমে যাচ্ছে ভ্যালুটা। ওকে, এবার আমরা এই কনসেপ্টটা যেটা একটু আগে শিখলাম তাকে কাজে লাগাচ্ছি, নিয়ে একটা নতুন ঘটনা দেখছি যাকে বলা হয় হেলমহোল্টজ দ্বৈত বর্তনী। কি জিনিস? দুটো বৃত্তাকার পরিবাহী নিলাম এবং তাদেরকে খুব কাছাকাছি রাখলাম। দুটো বৃত্তাকার পরিবাহীর সমস্ত কিছু সেম, দুটোর মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ হচ্ছে, দুটোর ব্যাসার্ধ সমান, এবং দেখো এই দুটো পরিবাহীকে যদি খুব কাছাকাছি একই জায়গায় এনে রাখা হয়, দুটোর মধ্যে দিয়ে একই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে ধরে নিই, তাহলে দুটোর জন্য চুম্বক ক্ষেত্রের অভিমুখ কি হবে? একই ডিরেকশনে হবে, রাইট হ্যান্ড রুল অনুযায়ী। এবার চুম্বক ক্ষেত্রের মানের কম্পেয়ার করি। দেখো সি পয়েন্টে দুটোর জন্যই চুম্বক ক্ষেত্রের মান সমান সমান হবে এবং দ্যাট ইজ μ0I/2r। এবার এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা সঙ্গে এক্স এর গ্রাফ হবে সেটা হচ্ছে এরকম, সেন্টার সি, এরপরে তার পাশের যে বৃত্তাকার পরিবাহী যার সেন্টার সি ড্যাশ, তার জন্য যদি আমি আঁকতাম সেটা কি হতো? সেটা একই রকম ভাবে এরকম হতো। তো দেখা যাচ্ছে যে এই বৃত্তাকার পরিবাহী দুটো যখন খুব কাছাকাছি অবস্থান করে তখন ওদের মধ্যেকার অঞ্চলটায়, এই জায়গাটায়, এই মধ্যেকার অঞ্চলে চুম্বক ক্ষেত্রগুলো একই রকম হওয়ার জন্য একটা সুষম চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। শর্ত কি? ওই দুটো বৃত্তাকার পরিবাহীকে খুব কাছাকাছি অবস্থান করতে হবে এবং একেই বলা হয় হেলমহোল্টজ দ্বৈত বর্তনী। তাহলে আমি যদি এই দুটোর জন্য গ্রাফ আঁকতাম ফাইনালি, তাহলে কম্বাইন্ড গ্রাফটা দেখতে এরকম হতো। দেখতে পাচ্ছি এই মাঝের জায়গায় দুটোর জন্য চুম্বক ক্ষেত্রটা ভ্যালু কনস্ট্যান্ট, দেখো সব জায়গায় কনস্ট্যান্ট, তার মানে সুষম চুম্বক ক্ষেত্র বিরাজ করছে ওই দুটো পরিবাহী তারের মাঝখানে। একেই বলা হয় হেলমহোল্টজ দ্বৈত বর্তনী এবং এই কনসেপ্টটাকেই কাজে লাগানো হবে সলিনয়েডের ক্ষেত্রে, যেখানে এই ধরনের বৃত্তাকার পরিবাহীগুলো পরপর অনেকগুলো থাকবে। তাহলে সলিনয়েডের অক্ষের ওপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ক্যালকুলেশন এবার করবো আমরা। এই হচ্ছে সলিনয়েড, একটা স্প্রিং এর মতন দেখতে। এবার এর মধ্যে দেখো বৃত্তাকার পরিবাহী খুব কাছাকাছি আছে এবং প্রত্যেকটা বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ সমান, প্রত্যেকের মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ হচ্ছে। তার মানে একটু আগে সে হেলমহোল্টজ দ্বৈত বর্তনী অনুসারে আমরা বলতে পারি যে এর মধ্যে দিয়ে চুম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মান এই ভেতরে সব জায়গায় ধ্রুবক হবে, তাই না? তাহলে এবার যদি এই মানটা কত হবে তার ক্যালকুলেশন করি, তো ধরলাম এই সলিনয়েডের অক্ষ হচ্ছে এইটা, যেটাকে আমি এক্স এদিকে লিখেছি এবং এদিকে ধরলাম এক্স ড্যাশ, এবং এই অক্ষের মধ্যে একটা পয়েন্ট পি চুজ করে নিয়েছি। এটা সেন্টারেও হতে পারে, নাও হতে পারে, যে কোনো একটা পয়েন্ট হতে পারে। এই পয়েন্ট পি পয়েন্টেই আমরা চুম্বক ক্ষেত্র ক্যালকুলেশন করব। ধরলাম এই সলিনয়েডটার দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল এবং প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা স্মল এন। আচ্ছা, এটার মানে কি? ধরলাম এই সলিনয়েডের টোটাল পাক সংখ্যা হলো ক্যাপিটাল এন, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা স্মল এন বলতে বোঝায় ক্যাপিটাল এন ডিভাইডেড বাই এল। এটা মনে রেখো, এটাকে আমরা ইউজ করব। এর ব্যাসার্ধ আর, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আই। এবার যদি আমরা এই বিষয়টাকে 2D ডায়াগ্রাম দিয়ে সলভ করার চেষ্টা করি তাহলে আমাদের অনেক বেশি সহজ হবে। দেখো এখানে যে তড়িৎ প্রবাহটা 3D ডায়াগ্রামে দেখিয়েছি, দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহটা বোর্ডের ভেতরের দিকে প্রবেশ করছে। তো যেহেতু বোর্ডের ভেতরের দিকে প্রবেশ করছে তাই এই জায়গাটাকে আমি ক্রস দিয়ে ডিনোট করব, আর বোর্ড থেকে যখন বেরিয়ে আসে সেটা নিচের প্রান্তে, সেটাকে আমি ডট দিয়ে ডিনোট করছি। ফলে 2D ডায়াগ্রামটা দেখতে এরকম হবে, ওপর দিকে সমস্ত ক্রস, নিচের দিকে সমস্ত ডট। দেখো দৈর্ঘ্য এল, পি পয়েন্টে আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাই এবং পি পয়েন্টটা ওর অ্যাক্সিস এর ওপর আছে এবং ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। এখন এটা ক্যালকুলেশন করার জন্য আমরা অলরেডি শিখে নেওয়া যে প্রসিডিওর তাকে অ্যাপ্লাই করব। দেখো একটু আগেই দেখেছি একটা বৃত্তাকার পরিবাহী যার ব্যাসার্ধ আর, যার মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে
এর সেন্টার থেকে ডি দূরত্বে পি বি কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বি হবে কি মিউ জিরো আই ক্যাপিটাল আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটার হোল টু দি পাওয়ার 3/2। এইটাকেই আমি অ্যাপ্লাই করব, কিন্তু এখানে আমি এই বৃত্তাকার লুপ তো পাচ্ছি না, এটা তো একটা অনেক বড় লাইনের মতন দেখতে মনে হচ্ছে। তাহলে আমাকে ফার্স্ট আগে লুপটাকে চুজ করে নিতে হবে। এটা একটা আরবিট্রারিলি আমি একটা লুপ চুজ করছি। এই হচ্ছে লুপ, 2 ডাইমেনশনালি বলে আমরা দেখতে এরকম স্ট্রেট লাইন মনে হচ্ছে, আসলে এটা 3 ডাইমেনশনালি এরকম দেখতে। তো এর লেন্থ ধরলাম dx, যেটা পি পয়েন্ট থেকে ধরো x দূরত্বে আছে, যেটা এখানে স্মল ডি সেটা এখানে স্মল x আমার এই নতুন ছবিতে। এখন এই dx এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কি হবে সেটাকে ফার্স্ট বার করতে হবে। দেখো প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা বলেছি স্মল n, তাহলে এই dx এর মধ্যে পাক সংখ্যা কত? পাক সংখ্যা হবে স্মল n ইন্টু dx। তাহলে প্রত্যেকটা পাকের মধ্যে দিয়ে i তড়িৎ প্রবাহ হলে এই n dx পাকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কি হবে? তাহলে তড়িৎ প্রবাহ is equals to i n dx। তাহলে এই লুপের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মোট কত? i n dx। এটা মাথায় রেখো, এখানে কিন্তু i নয়, যেটা এখানে i ছিল সেটাই এখানে i n dx। তাহলে এই যে ফর্মুলাটা এই লুপের জন্য যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে? তাহলে এটার জন্যই আমি লিখছি db। আচ্ছা db কেন লিখলাম? কারণ এখানে আমি dx এর জন্য ক্যালকুলেশন করছি, কারণ এই পুরো সলিনয়েডটার জন্য ক্যালকুলেশন করলে আমি পি পয়েন্টে যে চুম্বক ক্ষেত্র পাবো সেটাকে আমি বি বলবো, আর এখানে এই ক্ষুদ্র অংশ dx এর জন্য যেহেতু তাই এটাকে db বলছি। সো db ইজ ইকুয়ালস টু মিউ জিরো আই এর জায়গায়, এই আই এর জায়গায় আমি এখন বসিয়ে দিচ্ছি i n dx, কারণ এটাই ওই dx এর মধ্যে দিয়ে টোটাল তড়িৎ প্রবাহ, ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস এই স্মল ডি এর জায়গায় এটা আবার এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাহলে এই বিষয়টাকে যেটা আমরা পেয়েছি তাকেই আমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করলে ফর্মুলাটা এই জায়গায় এসে দাঁড়াচ্ছে। ওকে, আর কোনো অসুবিধা নেই। এবার এটাকেই যদি আমরা পুরো সলিনয়েডের জন্য ইন্টিগ্রেট করি তাহলেই আমরা পুরো সলিনয়েডের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কি হয় বুঝতে পারবো। চলো, সেটা করার জন্য আমি হিসাবের সুবিধার জন্য এখানে কি করছি, এই যে ফর্মুলাটা পেলাম না একটু আগে, মিউ জিরো আই এন ডিএক্স আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এর মধ্যে দেখো ভেরিয়েবল আছে এক্স। এবার এই ডিএক্স এর জন্য যে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান পেলাম তাকে যদি আমি ইন্টিগ্রেট করি, অর্থাৎ এই সলিনয়েডের একদম বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত ডিএক্সটাকে কল্পনা করে করে গেলে তাহলে পি পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডের মান পাবো কন্টিনিউয়াসলি, তাদেরকে আমরা একসঙ্গে ইন্টিগ্রেট করে নিলে আমরা পি পয়েন্টে লব্ধি চুম্বক ক্ষেত্র প্রাবল্য ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এখানে ভেরিয়েবলটাকে, এখানে ভেরিয়েবল হচ্ছে এই এক্স, দেখো এর জন্য ডিএক্স আর এখানে এক্স হচ্ছে এই ভেরিয়েবল। তাহলে এই ভেরিয়েবলটার উপর কাজ করতে অসুবিধা হতে পারে, বইতে হয়তো ডিএক্স এর উপরই করা আছে ইন্টিগ্রেশন। তোমরা কি করবে না, এই এক্সটার বদলে থিটায় ট্রান্সফার করে নাও, থিটা হচ্ছে একটা নতুন ভেরিয়েবল। তো এখানে আমি এই ডিএক্স থেকে পি পয়েন্ট পর্যন্ত একটা লাইন চুজ করে নিয়েছি, যেটাকে আমি স্মল আর দিয়ে ডিনোট করছি, এবং ধরলাম সেটা অক্ষের সঙ্গে, আনুভূমিক অক্ষের সঙ্গে ওই আরটা থিটা কোণ করে আছে। তাহলে এটাকে একটু বড় করে এখানে আঁকা আছে। তাহলে এই ট্রায়াঙ্গেলটা দেখতে এরকম হচ্ছে, যার এইটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে স্মল এক্স এবং এই ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে আমি থিটাতে ট্রান্সফার করে নিলে এক্সটাকে ট্রান্সফার করে দিতে চাই, তো এখানে আমি একটা কনস্ট্যান্ট দিয়ে ট্রান্সফার করতে পারলে আমার বেশি সুবিধা। তাই আমি এটা করছি কি, এক্স বাই ক্যাপিটাল আর ইজ ইকুয়ালস টু, তার মানে এই ট্রায়াঙ্গেলের ভূমি বাই লম্ব করেছি, দ্যাট ইজ কট থিটা। সো এক্স ইকুয়ালস টু আর কট থিটা। এবার এটাকে যদি আমি ডেরিভেটিভ করি, therefore dx is equals to minus r cosec square theta d theta। এবার দেখো x আর dx এর যে ভ্যালুগুলো পেলাম সেটা যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে এই ইকুয়েশনটাই হয়ে যাচ্ছে কি, db equals to mu 0 i n dx এর জায়গায় ভ্যালুটা বসালে হচ্ছে minus r cosec square theta d theta into ক্যাপিটাল আর স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে আছে 2 ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস এক্স, এক্স এখানে দেখতে পাচ্ছি আর কট থিটা, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার কট স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2। এবার এটাকে সিম্পলিফাই করে নিই। সিম্পলিফাই করার জন্য আমি এই মাইনাসটাকে প্রথমেই আগে বাইরে বার করে নিলাম। সো মাইনাস মিউ 0 আই এন আর 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 স্কোয়ার আছে, সো আর কিউব কোসেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই
টু ইন্টু, এখানে দেখো আর স্কোয়ার কমন আছে, এই ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে আর স্কোয়ারটাকে বাইরে বার করে নিয়ে গেলে আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইন্টু 1 প্লাস কট স্কোয়ার থিটা পড়ে থাকছে, তার মানে কোসেক স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2। এবার এটাকে আরো সিম্পলিফাই করা যাবে, তাহলে সেটা হচ্ছে মাইনাস μ0 I n r কিউব কোসেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই 2, এটা হয়ে যাচ্ছে এই স্কোয়ার স্কোয়ার কেটে গিয়ে আর কিউব ইন্টু একই রকম ভাবে এটা কোসেক কিউব থিটা। চলো এবার এখান থেকে দেখো সিম্পলিফাই আরো করা যাচ্ছে, এখানে এই আর কিউব কেটে যাচ্ছে, এখানে কোসেক স্কোয়ার থিটা, এখানে কোসেক কিউব, তাহলে এটা কেটে গিয়ে এই কিউবটা কেটে গেল। আচ্ছা এখানে তাহলে পড়ে থাকলো কি মাইনাস μ0 I n ডিভাইডেড বাই 2, এখানে 1 কোসেক থিটা, সেটাকে আমি উপরে নিয়ে গিয়ে সাইন থিটা করে দিলাম, সাইন থিটা ইন্টু ডি থিটা। এবার এটাকে ইন্টিগ্রেট করলেই আমরা এই পি পয়েন্টে পুরো সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্রের মান পেয়ে যাব। এবার ইন্টিগ্রেশনের সুবিধার জন্য এই মাইনাসটাকে আমি সাইন থিটার সঙ্গে নিয়ে আসছি, তাহলে মাইনাস সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে আমরা জানি কস থিটা হয়ে যায়। সো ডিবি ইকুয়ালস টু, ফাইনালি আমাদের সিম্পলিফাইড ফর্মটা হলো μ0 I n/2 ব্র্যাকেটের মধ্যে মাইনাস সাইন থিটা ডি থিটা। ওকে, এবার এটা আমরা পুরো সলিনয়েডের জন্য যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশনের দু প্রান্তের লিমিট হবে থিটার ওপর। তাহলে এই এন্ড থেকে আমি একটা লাইন ড্র করেছি, তাহলে আমি পি পয়েন্টে সেটা θ1 কোণ করেছে, এবং এই এন্ড থেকে যে লাইনটা ড্র করেছি সেটা θ2 কোণ উৎপন্ন করেছে। তাহলে ইন্টিগ্রেশন যদি করি, বি নেট ইজ ইকুয়ালস টু ডিবির ওপর ইন্টিগ্রেশন ফ্রম θ2 টু θ1, ইন্টিগ্রেশন θ2 টু θ1 μ0 ni/2 মাইনাস সাইন থিটা ইন্টু ডি থিটা। এখানে μ0 ni/2 এটা কনস্ট্যান্ট হওয়ায় বাইরে বেরিয়ে যাচ্ছে, μ0 ni/2 ইন্টিগ্রেশনটা কেবলমাত্র মাইনাস সাইন থিটা ওপর, এখন মাইনাস সাইন থিটা মানে কস থিটা, সো এটাই হয়ে যাচ্ছে μ0 ni/2 মাইনাস সাইন থিটার উপর ইন্টিগ্রেশন করলে হয়ে যায় কস থিটা, আর লিমিট গুলো বসালে এটাই হয়ে যাচ্ছে কস θ1 মাইনাস কস θ2। সো ফাইনালি আমরা বি নেটের যে ফর্মুলাটা পেলাম, বি নেট ইজ ইকুয়ালস টু μ0 ni/2 ইন্টু কস θ1 মাইনাস কস θ2। এইটা হলো এই সলিনয়েডের জন্য কোনো বিন্দু যা ওর অক্ষের উপর অবস্থিত সেই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মানের ফর্মুলা। বোঝা গেল ব্যাপারটা? কোনো অসুবিধা নেই। θ1 হচ্ছে একটা এন্ডের সঙ্গে ওই পি পয়েন্ট কি কোণ উৎপন্ন করছে, আর θ2টা হচ্ছে অপর এন্ডের সঙ্গে কি কোণ উৎপন্ন করছে। ওকে, এবার যদি আমরা ইনফাইনাইট সলিনয়েডের ক্ষেত্রে এই ফর্মুলা থেকেই ভ্যালু ক্যালকুলেশন করতে চাই, বিভিন্ন পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাই, তাহলে কি হবে? দেখো এখানে এই θ1 আর θ2 ভ্যালু চেঞ্জ হয়ে যাবে যদি ইনফাইনাইট সলিনয়েড হয়। ইনফাইনাইট হওয়ার জন্য এই θ1, যেটাকে আমি এটা বলছি ধরো θ1, সেটাই এখানে হয়ে যাচ্ছে কি 0 ডিগ্রি হয়ে যাবে, এবং এই θ2 সেটা ইনফাইনাইট হওয়ার জন্য সেটাই হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। সো এর মধ্যে ওই ভ্যালুটাকেই বসিয়ে দিলে এই পি পয়েন্টটা এর মধ্যেকার কোনো একটা বিন্দু যদি ধরে নিই, তাহলে অ্যাট মিডল MIDDLE সেটাই হয়ে যাচ্ছে θ1 equals to 0 degree and θ2 equals to 180 degree. So B equals to μ0 ni/2 cos 0 degree minus cos 180 degree. So ভ্যালু বসালে এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে -1. So এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। So μ0 ni/2 into 1 plus 1 that is also 2, এবং এরা কেটে বাদ চলে গিয়ে এটাই হয়ে যাচ্ছে μ0 small n I। এখন স্মল n মানে আমরা জানি স্মল n is equals to ক্যাপিটাল N by L, যেখানে ক্যাপিটাল N হচ্ছে এই পুরো সলিনয়েডের টোটাল পাক নাম্বার। তো μ0 ক্যাপিটাল N I ডিভাইডেড বাই L। এই হয়ে গেল কোনো ইনফাইনাইট সলিনয়েডের মধ্যেকার কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান।
এবার ধরো এই পি পয়েন্টটা যদি এই সেন্টার না হয়ে একটু ডান দিকে বা একটু বাঁ দিকে হতো, যেহেতু এটা ইনফাইনাইট সলিনয়েড তাই একটু ডান দিক বা একটু বাঁ দিকের জন্য এই অ্যাঙ্গেলের খুব একটা পরিবর্তন হবে না, তার ফলে ভ্যালুটা এটাই থাকবে μ0 এবার যদি আমি বলি একদম এন্ডে, ইনফাইনাইট সলিনয়েডের একদম এন্ডে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কি হবে বোঝার চেষ্টা করো। এখানে এই θ1 যেটা, এই θ1 কোণটা এখন সেটা 0 ডিগ্রি, বাট θ2 কোণটা একটা এন্ডে হওয়ার জন্য এটাই হয়ে যাচ্ছে কত, এটাই হয়ে যাচ্ছে θ2 = 90 ডিগ্রি। এবার এই ভ্যালুগুলোকেই যদি আবার ইকুয়েশনে বসাও তাহলে এবার আমরা করতে চলেছি অ্যাট দ্য এন্ড পজিশন b হয়ে যাচ্ছে μ0 ডিভাইডেড বাই 2 ইন্টু cos 0 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি। সো এটার জন্য ভ্যালু 0, তাহলে এটার জন্য 1, তাহলে ভ্যালু হয়ে যাচ্ছে μ0 বাই 2। তাহলে একটা জিনিস বুঝলে যে সেন্টারের মধ্যে সমস্ত জায়গায় বা সেন্টারের আশেপাশের জায়গাতেও ম্যাগনেটিক ফিল্ডের মান কনস্ট্যান্ট থাকছে এবং দ্যাট ইজ μ0 বাট এন্ডে গিয়ে এর মান অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গা হচ্ছে μ0 এবং এন্ডে গিয়ে এই ভ্যালুটাই কমে গিয়ে μ0 বাই 2 হয়ে যাচ্ছে, এবং এটা এই এন্ডে হলে এই এন্ডেও তাই হবে। তাহলে হেলমহোল্টজ দ্বৈত বর্তনীতে আমরা বুঝেছিলাম যে খুব কাছাকাছি কয়েলগুলো যদি থাকে তাহলে তাদের মধ্যবর্তী স্থানগুলোতে সুষম চুম্বক ক্ষেত্র বিরাজ করে, এবং এখানেও তাই দেখলাম, ভ্যালুটাও তাই বেরোলো, μ0 থাকছে এই মাঝামাঝি সমস্ত জায়গায়। এবার যত এন্ডের দিকে যাচ্ছে তত এর ভ্যালুটা ধীরে ধীরে কমছে এবং একদম এন্ডে গিয়ে অর্ধেক হয়ে যাচ্ছে, এবং দূরে বেরোলে যত বাইরে বেরোবে আরো কমবে, কমতে কমতে এক সময় ইনফিনিটিতে 0 হয়ে যাবে। তো ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার এই কনসেপ্টের উপর ভিত্তি করে যদি আমরা এর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এর কথা ভাবি, তাহলে সেন্টারের কাছাকাছি জায়গাগুলোতে, এই সমস্ত জায়গাগুলোতে সমস্ত প্যারালাল ভাবে অবস্থান করছে, তার মানে এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের মান কনস্ট্যান্ট সুষম চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করছে। কিন্তু এন্ড প্রান্তে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কমে যাচ্ছে এবং তারা সুষম নয় সব জায়গায়। তাহলে এর থেকে তোমরা ফিল্ড লাইন্সটাকেও পুরোপুরি বুঝতে পারলে। তাহলে ফাইনালি যদি একটা সলিনয়েডের জন্য ফিল্ড লাইন্স আঁকতে বলে সেক্ষেত্রে তোমরা এইভাবে ড্র করে দেখাবে, এবং এর ডিরেকশন কোন দিকে হবে, ডিরেকশনের জন্য কোনো চিন্তা নেই। তোমরা রাইট হ্যান্ডের ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড রুল অনুযায়ী তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে সেই বরাবর 4টে আঙুলকে বেন্ড করবে, তাহলে বুড়ো আঙুল যেই দিকে হবে সেই বরাবর চুম্বক ক্ষেত্রের অভিমুখ হবে। পুরো সলিনয়েড জুড়ে তাই থাকে। দেখো এখানে তড়িৎ প্রবাহ ডিরেকশন কি, আমার ছবি অনুযায়ী এরকম ডিরেকশনে, তার ফলে বুড়ো আঙুল বরাবর চুম্বক ক্ষেত্র কাজ করছে। এবার উল্টো দিকে যদি হতো কারেন্ট এই ডিরেকশনে, তাহলে বুড়ো আঙুল বরাবর চুম্বক ক্ষেত্র কাজ করতো। এবং তাই যেদিকে চুম্বক ক্ষেত্রটা বেরিয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে এই বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে এটাকে আমরা একটা ম্যাগনেট হিসাবে কল্পনা করতে পারি, এবং সেই ম্যাগনেটের এই দিকটা তাহলে সাউথ পোল হয়ে যাচ্ছে আর এই দিকটা নর্থ পোল কল্পনা করতে পারি। তাহলে সলিনয়েড ইটসেলফ একটা ম্যাগনেটের মতন আচরণ করে, এটা একটা ম্যাগনেটের মতন আচরণ করে যার দুটো পোল দুটো এন্ডে সৃষ্টি হয়। এবার কারেন্টের ডিরেকশনের উপর ডিপেন্ড করে কোন দিকে কোন পোল সৃষ্টি হবে সেটা তোমরা হিসাব করতে পারবে, তাহলে আর কোনো অসুবিধা নেই সলিনয়েডের ওপর। এবার দেখো বায়োসাভার্ট ল এর সাহায্যে আমরা এটা সলভ করলাম। এটা ছাড়াও আরো অনেক সহজে সলভ করা যায়, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল থেকে। নেক্সট ক্লাসে আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল সম্পর্কে আরো ভালো করে জানবো, যাকে বাংলায় বলে অ্যাম্পিয়ারের বর্তনী সূত্র, এবং তাকে অ্যাপ্লাই করে বিভিন্ন রকম প্রবলেম ট্রিক্স এগুলো সম্পর্কে শিখবো। তাই আজকের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। এবার তোমরা নিজেরা বই থেকে বিভিন্ন অঙ্ক সলভ করার চেষ্টা করো বা এই প্রুফটা নিজের থেকে করার চেষ্টা করো, তোমরা নিশ্চয়ই পারবে। আজকের মতন এখানেই শেষ, টাটা। নেক্সট ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করো।